হ্যালো ভিউয়ার, ইউনিক স্কুলিং ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বেসিক্যালি আমি সার্কিট কোর্সের নোড অ্যানালাইসিস কনসেপ্টটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে অ্যাকচুয়ালি আমাদের নোড অ্যানালাইসিস টপিকটা শেষ হবে এবং সাথে আমি থেভেনিনস থিওরম, এরপরের টপিকটা হবে থেভেনিনস থিওরম, অবশ্যই সার্কিট থিওরম রিলেটেড, সেটার কিছু বেসিক আলোচনা এবং তারপরে আমি আস্তে আস্তে সেগুলোর প্রবলেম সলভের দিকে যাব। তো দেখুন, গত ক্লাসের এক্সটেনশন অনুযায়ী আজকে আমরা আরো কয়েকটা প্রবলেম, আমরা যদি এক নজরে কোশ্চেন গুলা দেখি, এই কয়েকটা কোশ্চেন আমরা মোটামুটি নোড অ্যানালাইসিস রিলেটেড সলভ করবো। তারপরে আমাদের থেভেনিনস থিওরম এবং থেভেনিনস থিওরম রিলেটেড কয়েকটা কোশ্চেন আমরা সলভ করে আজকে ক্লাসটা শেষ করবো। তো দেখুন, আমি আলোচনা শুরু করতেছি। আমার তো এখানে আর বেসিক দেওয়ার কোনো কিছু নেই, গত ক্লাসে অলরেডি আমি এগুলো বেসিকটা দিয়ে দিয়েছি। তো দেখুন, আমি আলোচনা শুরু করছি সিম্পলি। তো দেখুন, আমাদের সামনে এরকম একটা সার্কিট দেখতে পাচ্ছি। তো আমরা যে কাজটা করব, রেফারেন্স নন রেফারেন্স অনুযায়ী, এই যে এখানে দেখতে পাচ্ছি এটাকে কমন নোড যেটা, এটাকে আমরা সিম্পলি কি করে দিই, গ্রাউন্ড করে দিই। তাহলে আমরা এটাকে গ্রাউন্ড করে দিলাম। তাহলে গ্রাউন্ড করে দিলে আমাদের চাইছে হলো ফাইন্ড ভিএ। আচ্ছা, ভিএ চাইছে টাক আর হচ্ছে আইবি। তো তার জন্য তো আমাদেরকে ফার্স্টে প্রোটোকল মেনটেন করে তারপরেই যেতে হবে। তো তার জন্য আমাদের কি লাগবে, আমাদের আগে নোড ভোল্টেজ গুলো লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নোড, এখানে একটা নোড এবং এখানে আরেকটা নোড। তার ভিতর এই নোডটার যদি আমি সে মনে করুন এটা ভোল্টেজ ভি ধরি, তাহলে আমি কি বলতে পারি, ভি মাইনাস জিরো ইজ ইকুয়াল টু প্লাস সিক্স, যেটা আমরা গত ক্লাসেও আমরা দেখেছিলাম। অর্থাৎ এই জায়গাটা মানে ভি মাইনাস জিরো ইজ ইকুয়াল টু প্লাস সিক্স, মানে ভি ইজ ইকুয়াল টু আমার আলটিমেটলি আসতেছে 6 ভোল্ট। জাস্ট সাইড সাইড ট্রান্সফার করে নিলে এটা আসে 6 ভোল্ট। তাহলে এই জায়গাটা আমি ক্লিয়ারলি আমি বলতে পারতেছি 6 ভোল্ট, অর্থাৎ এটা ভোল্টেজটা জানা। দেন একইভাবে এইখানেও আমার দেখুন এই ভোল্টেজটা, এখানে নোড অ্যাকচুয়ালি তিনটা, একটা এটা, আরেকটা এটা, মানে যে যে পয়েন্টে কানেক্ট হয়েছে, আর আরেকটা এইটা। তো এটার ভোল্টেজটা আমি বলতে পারি দেখুন 4 VA। কেননা এটাকে ভি ধরলে ভি মাইনাস জিরো ইজ ইকুয়াল টু প্লাস, আগে পাচ্ছি যেহেতু, তাহলে প্লাস 4 VA। দ্যাট মিনস এই ভোল্টেজটাকে আমি বলতে পারি সিম্পলি 4 VA। এবং এই রেজিস্টরটা দেখুন, উপরের মাথার ভোল্টেজ, রেজিস্টরটার দুই প্রান্তের ভোল্টেজ বলছে প্লাস মাইনাস ভিএ। ঠিক আছে, তার মানে কি, অ্যাকচুয়ালি আমরা একদম বেসিক থেকে এটাকে ভিএ বলতে পারি। খুবই সিম্পল। ঠিক আছে, এটাকে ভিএ বলতে পারি, কেননা এই দেখুন ভিএ মাইনাস জিরো ইজ ইকুয়াল টু আমার আলটিমেটলি এই প্লাস ভিএই দাঁড়াচ্ছে। তার মানে আমাদের দেখুন ভিএটা আমরা পাইলাম, একটা আননোন থেকে গেল, তার মানে আমাদের ক্যালকুলেশন অনেকটা ইজি হবে। তো এখন দেখুন, আমরা যদি এই ব্রাঞ্চ বরাবর কারেন্টটাকে I1 মনে করলাম কথার কথা, আর এই দিক দিয়ে কারেন্ট তো দেয়াই আছে, আইবি কারেন্ট, তাই না? এই যে আইবি কারেন্ট, তাহলে এই কারেন্টটা এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা আইবি। আর এই কারেন্টটাকে তাইলে এদিক দিয়ে যেটা ঢুকতেছে, এই এদিক দিয়ে যেটা বাইপাস হচ্ছে, সেটাকে আমি ধরে নিলাম কত ধরবো, I2 ধরলাম। তাইলে এই পয়েন্টে জাস্ট একটা কেসিএল অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি দেখুন I1, I1 ঢুকতেছে, আর আমরা কি দেখতে পাচ্ছি, I2 এবং আইবিটা বের হয়ে যাচ্ছে। রিমেম্বার, আমি কিন্তু আগে ক্লাসগুলোতেও বলেছি যে এই কারেন্টের ডিরেকশন আপনি যেদিকে খুশি ধরতে পারেন। আপনি চাইলে নিচ থেকে উপরের দিকেও ধরতে পারেন। সেক্ষেত্রে সেই যেটা ধরেছেন সেটা অনুযায়ী আপনাদের প্রোটোকল মেনটেন করে ম্যাথটা করতে হবে, বাট ম্যাথ হবে। আপনি যদি লজিক্যালি সবকিছু করতে পারেন, ম্যাথ অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে I2 প্লাস আইবি। তাহলে এখন দেখুন I1 কারেন্টটা আমরা কি দেখতে পাচ্ছি, I1 হচ্ছে 1 কে ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তার তো I1 এর এই 1 কে এই সাইডে ভোল্টেজ হচ্ছে 6, এই সাইডে ভোল্টেজ VA। আর সবগুলো কি এতে আছে, তাহলে আই এর ভ্যালুটা বাই ডিফল্ট মিলি অ্যাম্পিয়ার আসবে। আচ্ছা, আমরা কি এটাকে চেঞ্জ করবো না? তাহলে I1 এর জায়গায় আমি লিখতে পারি 6 মাইনাস VA ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি দেখুন I2 কে কত বলতে পারি, VA মাইনাস জিরো ডিভাইডেড বাই 2 কে, মানে VA বাই জিরো, তাই না? সরি, VA বাই 2 প্লাস আইবি। আইবিটা কত, আইবিটা আমাদের এই 5 কে ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট, তাহলে 5 কে এই সাইডে ভোল্টেজ VA, এই সাইডে ভোল্টেজ 4 VA। তাহলে VA মাইনাস 4 VA, 4 VA ডিভাইডেড বাই আমার কত আসতেছে, 5 আসতেছে। তাহলে এইটাকে এখন আমাদের জাস্ট একটাই আননোন, আমরা এই ইকুয়েশন থেকে এটাকে সাইজ করে ফেলবো। তাহলে কি করলে সুবিধা হয়, 5 দুগুণা 10 হচ্ছে, 5 দুগুণা 10, এই দুইটা লসাগু আর কি, এই তিনটার অ্যাকচুয়ালি, এই তিনটা লসাগু আমার আসতেছে 10। তাহলে সবগুলোকে 10 দিয়ে গুণ করলে আমার দেখুন সব পূর্ণ সংখ্যায় পরিণত হয়ে যাবে। তাহলে এটাকে 10 দিয়ে গুণ করলে আমার আসতেছে 6 10 60, 60 মাইনাস 10 দিয়ে গুণন, তাহলে 10 VA ইজ ইকুয়াল টু 10 দিয়ে গুণ, তাহলে 10 2 কাটাকাটি হয়ে 5 VA প্লাস 10 5 2 আসতেছে, তাহলে 2 VA মাইনাস 4 দুগুণা 8, 8 VA। তাহলে 5 আর 2 7, 7 থেকে 8 বাদ দিলে
আমার আসতেছে সবগুলো ভিএ কে ওই সাইডে নিয়ে যায়, তাহলে এই সাইডে 60 আর এই সাইডে দেখুন 10 আর পাশে 15 আর 2 17, 17 থেকে 8 বাদ দিলে 9 ভিএ। তাহলে ভি এর 10 আর সাথে 17, 17 থেকে 8 বাদে 9, তাহলে ভিএ ইজ ইকুয়াল টু আসা উচিত 60/9 ভোল্ট। আমাকে একটু রেজাল্টটা চেক করতে হবে। 60/9 ভোল্ট, লেট মি চেক দি রেজাল্ট। এটা কত? এনপিসিবিএল 2018 6.67, তাহলে 60/9 করলে কত হয়? 6.67 আমাদের ভ্যালু ঠিক আছে। দেন আমাদের কি বের করতে হবে? আইবি বের করতে হবে। তাহলে আইবি বের করা তো কোনো ব্যাপার না। আইবি কারেন্টটা বেসিক্যালি হবে আমাদের ভিএ মাইনাস 4 ভিএ, ভিএ মাইনাস 4 ভিএ ডিভাইডেড বাই 5, মানে হচ্ছে ভিএ হচ্ছে 60/9, একবারে আমি বসাচ্ছি দেখুন 60/9 মাইনাস 4 ভিএ, মানে 4 ইন্টু 60/9, মাইনাস আসতে পারে, মাইনাসই মনে হয় আসবে, কারণ আইবি ডিরেকশনটা আমাদের উল্লেখ করে দিচ্ছে। তো এই ডিরেকশন অনুযায়ী মাইনাস আসলে মাইনাসটাই আপনাকে অ্যান্সার কিন্তু লিখতে হবে, কারণ ডিরেকশন উল্লেখ করে দিচ্ছে। তাহলে এখন দেখুন আমার এটার ভ্যালুটা আমাকে রিটার্ন করতেছে 60/9 মাইনাস 4 ইন্টু 60/9 ডিভাইডেড বাই 5, -4 মিলি অ্যাম্পিয়ার। অবশ্যই মিলি অ্যাম্পিয়ার লিখতে হবে, কেননা আপনি রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু কিলো ওহমে ধরেছেন, তো এটাকে মিলি অ্যাম্পিয়ারের রেজাল্ট লিখতে হবে। 4 মিলি অ্যাম্পিয়ার, লেট মি চেক। হ্যাঁ ঠিক আছে, আমাদের কি এতে আছে 4 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো চলুন এবার নেক্সট প্রবলেমটা দেখি। তো নেক্সট প্রবলেমে আমরা এরকম একটা সার্কিট দেখতে পাচ্ছি। এটার এই সাইডে ভোল্টেজটা প্লাস মাইনাস ভি আউটপুট। অ্যাকচুয়ালি এই ভোল্টেজটাও আমার আসবে প্লাস মাইনাস ভি আউটপুট। এত ডিরেক্ট আমি কিভাবে লিখলাম? তার কারণটা হচ্ছে আমরা দেখুন এই সাইডটা কিন্তু সিম্পলি ওপেন সার্কিটেড। ঠিক আছে, সিম্পলি এটা হচ্ছে ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিট হলে কি 1 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে? অবশ্যই হবে না। তার মানে এটার ভিতর দিয়ে ভোল্টেজ ড্রপ হচ্ছে 1 ইন্টু 0। তার মানে যেহেতু কারেন্ট হচ্ছে 0, তাহলে ভি ইকুয়াল টু আইআর অ্যাপ্লাই করলে 1 ইন্টু কারেন্ট হচ্ছে 0, তাহলে 1 ইন্টু 0 মানে হচ্ছে 0। তার মানে ভি আউটপুট ভোল্টেজটা এই ভোল্টেজটা এটার সমান হবে, যেহেতু এটা সমান এটার একসাথে ভোল্টেজ ড্রপ প্লাস এটার একসাথে ভোল্টেজ ড্রপ, তো এটার তো 0। তার মানে এই ভোল্টেজটাই অ্যাকচুয়ালি হবে এইটার ভোল্টেজ। ঠিক আছে, তারপরে দেখুন এখন আমি রেফারেন্স নন রেফারেন্স অনুযায়ী আলাদা করে নেই। এইখানে এটাকে গ্রাউন্ড করে দিতে হবে, আমরা অ্যাজ ইউজুয়াল দেখতেছি যেভাবে। এরপরে আমার এখানে একটা ভোল্টেজ আছে, তো এই ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি 4 ভোল্ট। এটার ব্যাখ্যা আর আমি বারবার বলতেছি না, আপনারা জানেন। এটাকে 4 ভোল্ট ধরলাম, তাহলে নোড একটাই আননোন থাকলো, সেটা হচ্ছে ভি আউটপুট, কেননা এই জায়গার ভোল্টেজটা ভি আউট। ঠিক আছে, তাহলে এটাকে ভি আউট ধরলাম। এখন সিম্পলি আমরা ক্যালকুলেশন করব। তাহলে এই পয়েন্টটাতে বিবেচনা করে ক্যালকুলেশন করাটা আমাদের জন্য টাফ। ঠিক আছে, আই নট, আচ্ছা আই নটটা মেবি আমাদের এইটার কারেন্ট ছিল। ঠিক আছে, আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আই নটটা আমার একটু বেশি উপরে হয়ে গেছে। আই নটটা আপনারা খেয়াল রাখুন, আমার 8 ওহমের ভিতর দিয়ে কারেন্ট না, এটা হচ্ছে এইটার ভিতর দিয়ে কারেন্ট। ঠিক আছে, তো আমি চাইলে এটাকে শর্ট করে দিতে পারি, কেননা আপনারা জানেন এটা তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থেকে আপনারা দেখে আসতেছেন এটাকে আমাদের কি কারণে শর্ট করতে হবে। ঠিক আছে, তো আমি একটু দেখুন এটাকে শর্ট করে দিচ্ছি ইয়া থেকে। এখন আসুন কেন আমরা শর্ট করব। তো এর আগে আপনারা দেখেছেন যে কোনো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি এরকম শর্ট তার প্যারালালি কানেক্টেড থাকে কোনো একটা স্পেসিফিক রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, তাহলে আমরা জানি যে এখান থেকে কারেন্ট এসে দেখলো এদিকে রেজিস্ট্যান্স আছে আর এদিকে কোনো রেজিস্ট্যান্স নাই। তার মানে যেদিকে রেজিস্ট্যান্স থাকবে না, কারেন্টের ধর্ম হচ্ছে সেদিক দিয়ে চলে যাবে, অর্থাৎ সম্পূর্ণ কারেন্টটা আমাদের এদিক দিয়ে চলে যাবে। এছাড়াও কিন্তু ম্যাথমেটিক্যালি এর আগের ক্লাসগুলোতে আমি কিন্তু দেখিয়েছিলাম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করার সময়, অর্থাৎ আমি সিম্পলি এই 8 ওহমটা আমার ভ্যালুলেস। ঠিক আছে, 8 ওহমটা সিম্পলি আমার ভ্যালুলেস। তাহলে এখন জাস্ট আমাদের আই নট হচ্ছে এই কারেন্টটা, এখন আমরা এটা অনুযায়ী সামনে প্রসিড করতে পারবো। তাহলে দেখুন আই নট কারেন্ট হচ্ছে এটা। এখন এটা অনুযায়ী আমরা যদি একটু ক্যালকুলেশন করি, আই নট কারেন্টটা হচ্ছে এটা। একটা মিনিট, আমি আমার ফোনটাকে, হ্যাঁ, এটাকে যদি আমি এখন ক্যালকুলেশন করি, তাহলে আমার দেখুন দাঁড়াচ্ছে এদিক দিয়ে আই নট কারেন্ট আসতেছে, আই নট কারেন্ট এদিক দিয়ে আসতেছে, আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, এই কারেন্টটাও বেরিয়ে যাচ্ছে, আর এদিকে তো কোনো কারেন্টই নাই। ও, আমার এত জটিল করার তো দরকারই নাই, এটা তো আমি সরাসরি পেয়ে যাচ্ছি দেখুন। আমার এত জটিল এখানে নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করারই দরকার নাই। দেখুন
মাঝে মাঝে কোনো জিনিস এত সিম্পলি হয়ে যায়। আহ, আমি দুঃখিত, স্লাইডটা মাঝখান থেকে, এই দেখুন আমার এখন ভি আউটপুটটা দেখুন আমার বের করার উদ্দেশ্য। তো ভি আউটপুটটা আমরা পেয়ে গেছি অলরেডি। এই দেখুন ভি আউটপুট হচ্ছে এটার অ্যাক্রসে ভোল্টেজ, ঠিক আছে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তো এটার অ্যাক্রসে ভোল্টেজ তো আমার জানাই আছে, কারণ 4 ভোল্ট এর সাথে প্যারালালি কানেক্টেড, অর্থাৎ ভি আউটপুট ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার হবে সিম্পলি 4 ভোল্ট। 4 ভোল্ট, ঠিক আছে। তো এখন আমার লাগবে হচ্ছে আই নট কারেন্টটা। ওই আই নট কারেন্ট, আই নট কারেন্ট আমরা দেখতে পাচ্ছি মূল কারেন্ট। তাহলে মূল কারেন্ট করতে হলে আমার এই রেজিস্ট্যান্স গুলো কি করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিতে হবে, ঠিক আছে। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কিভাবে নিব, আমরা দেখতে পাচ্ছি এই 1 ওহমটা পুরোপুরি ভ্যালুলেস, কেননা এদিকে ওপেন সার্কিট, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে আমাদের 1 ওহমটা কিন্তু ক্যালকুলেট হবে না। অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি এখানে কি ঘটনা ঘটতেছে, 3 ওহম এবং 6 ওহমটা প্যারালালি কানেক্টেড, অর্থাৎ 3 প্যারালাল 6 মানে 3 ইন্টু 6 ডিভাইডেড বাই আমাদের কত, 3 প্লাস 6, 3 প্লাস 6। তাহলে এটাকে ফর্মুলায় ফেললে 3 6 18 ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে 2 ওহম। তাইলে এখন আই নট হচ্ছে আমাদের মূল কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আই নট মূল কারেন্টটা আমার দাঁড়াবে, বি আউটপুট হচ্ছে 4 ভোল্ট ডিভাইডেড বাই 2 ওহম, তাহলে 4 ডিভাইডেড বাই 2, এটা ইজ ইকুয়াল টু আমার আসতেছে 2 অ্যাম্পিয়ার। হয়ে গেল এটা সলিউশন। আমাকে একটু রেজাল্টটা চেক চেক করে নেই আমি। 4 ডিভাইডেড বাই 4 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তো চলুন এবার আমরা নেক্সট প্রবলেমটা সলভ করি। নেক্সট প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এরকম একটা কিছু, আমাদের একটা ডিপেন্ডেন্ট সোর্সও আছে, আহ, এবং এইখানে ভি নট ভোল্টেজ এর উপর ডিপেন্ড করতেছে, অর্থাৎ এটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ঠিক আছে। ভোল্টেজ সোর্স, ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স মানে আমাদের চার কোণা সিম্বল, আর প্লাস মাইনাস আছে মানে ভোল্টেজ সোর্স বুঝলাম, আর ভি নট দ্বারা কন্ট্রোলড হচ্ছে, দ্যাট মিনস এটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তাইলে এখন আমাদের লাগবে নোড ভোল্টেজ গুলো সিলেক্ট করা। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এটাকে গ্রাউন্ড করে দেওয়ার আমাদের নিয়ম। দেন এই সাইডে ভোল্টেজ লাগবে। তো এই সাইডে ভোল্টেজটা আমি নিশ্চয়ই ভি নট বলতে পারবো না, কেননা এই ভোল্টেজটা আমাদের জিরো হবে না অবভিয়াসলি। এই ভোল্টেজটা অ্যাকচুয়ালি হচ্ছে 2 ভি নট বলতে পারি। কিভাবে এত দ্রুত 2 ভি নট বললাম, কারণ আমাদের এই ভোল্টেজটা আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্টে ভোল্টেজটাকে যদি ভি ধরি, তাহলে ভি মাইনাস জিরো ইজ ইকুয়াল টু প্লাস 2 ভি নট, মানে ভি ইজ ইকুয়াল টু 2 ভি নট হচ্ছে, তার মানে এটা 2 ভি নট। এখন আসুন এই ভোল্টেজটাকে আমি তাহলে ভি ওয়ান ধরে নেই। তাহলে এখন দেখুন ভি ওয়ান মাইনাস 2 ভি নট, এই ভোল্টেজটা সমান আমি বলতে পারি দেখুন ভি ওয়ান মাইনাস, সরি এখানে কোনো রেজিস্ট্যান্স দিয়ে ভাগ হবে না, কারণ আমরা কারেন্ট বের করছি না, আমরা এখান থেকে সরাসরি ভি ওয়ান এর ভ্যালুটা বের করার চেষ্টা করছি। তাহলে ভি ওয়ান মাইনাস 2 ভি নট ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি প্লাস ভি নট। তাহলে ভি ওয়ান ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি আমার আসতেছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 ভি নট। ভি ওয়ান ইজ ইকুয়াল টু আমার কি আসতেছে 3 ভি নট, সিম্পল। তাইলে এখন দেখুন আমাদের এইটাকে 3 ভি নট দিয়ে দিলে তখন আমরা 6 ওহমে আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নাই। এই যে এই সাইডে যে 6 ওহমটা আছে এটা ভ্যালুলেস এর মতো হয়ে যাবে, তাতে আমাদের কি হবে, আননোনটা কমে যাবে। তাহলে এটাকে 3 ভি নট ধরলাম। এখন দেখুন এদিক দিয়ে কারেন্টটা আমি মনে করলাম ঢুকাইতেছি আমি আই ওয়ান কারেন্ট, আর এখানে একটা ঝামেলা দেখতে পাচ্ছি 2 ভি নট, এটার কারেন্টটা কিভাবে নিব। আচ্ছা, এটারও একটা বুদ্ধি আছে। এখানে কিন্তু কেসিএল আমি যদি এদিক থেকে অ্যাপ্লাই করি তাহলে আমার একটু ঝামেলা। 3 ভি নট, হ্যাঁ, কেসিএল যদি আমি এই জিনিসগুলাই এই ম্যাথগুলোর মেইন ট্রিকি পয়েন্ট। দেখুন আমি যদি কেসিএল এই পয়েন্টে অ্যাড করি তাহলে আমি দেখুন আই ওয়ান প্লাস 10 ইজ ইকুয়াল টু, এইটার কারেন্টটা আপনি কি নেবেন, আননোন যদি ধরেনও সেই আননোনের ভ্যালু হিসেবে আননোন তো আননোনই থেকে যাবে। পরবর্তীতে এই দেখুন আমি যদি আই ওয়ান আর হচ্ছে 10 অ্যাম্পিয়ারকে ইন্টার করাই, তাহলে অবশ্যই এদিক থেকে যে কারেন্টটা আসতেছে সেটাকে আমি মনে করলাম আচ্ছা আই ওয়ান প্লাস 10, এটাকে মনে করলাম বেরই হচ্ছে। তাহলে বের যদি হয় বের হওয়া কারেন্টটা আমি মনে করলাম আই টু ধরলাম। তারপরে ধরুন যে আই ওয়ানও আপনি রিপ্লেস করলেন 3 বি নট মাইনাস 2 বি নট বাই 4 দ্বারা রিপ্লেস করলেন, বাট আই টু তো আপনি কোনো কিছু দিয়েই আপনি কিন্তু রিপ্লেস করতে পারছেন না। তো এখানে এই পয়েন্টে অ্যাকচুয়ালি কেসিএল অ্যাপ্লাই করা যাবে না। তাহলে আমরা কিভাবে কাজ করতে পারি, অবশ্যই আমাদের কোনো সলিউশন আছে, এগুলোই তো এই জায়গার মেইন ট্রিক। তো সেটার জন্য আমরা যে কাজটা করতে পারি দেখুন, সিম্পলি আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি এই 6 ওহম এবং 4 ওহমকে সিরিজ বিবেচনা করি, দেখুন এই দুটা তো অ্যাকচুয়ালি সিরিজে কানেক্টেড, তার মানে কি সিরিজে কানেক্টেড মানে এদের ভিতর দিয়ে সেম পরিমাণ কারেন্ট ফ্লো করতেছে, একদম সিম্পল, সেম পরিমাণ কারেন্ট ফ্লো করছে। যদি সেম পরিমাণ কারেন্ট ফ্লো করে এবং আমি যদি এই কারেন্টটাকে কথার কথা আমি মনে করলাম আই টু মনে করি, কথার কথা আই টু মনে করলাম, তাহলে আমি সিম্পলি দেখুন আই ওয়ান এবং আই টু কে ইকুয়াল ধরতে পারি লজিক্যালি।
কিভাবে আমি ইকুয়াল ধরলাম? কারণ এরা সিরিজে কানেক্টেড। তো এই পয়েন্টগুলো কিন্তু খুবই কুইকলি আপনাকে ধরতে হবে। এটা সরাসরি কিন্তু এই জায়গায় এসে যদি আটকে যান আপনি, তাহলে কিন্তু সমস্যা। এই জিনিসগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ মাথায় ক্যালকুলেশন করে আপনাকে বের করতে হবে। অ্যাকচুয়ালি এই যে এদিকে গেলে আপনি কোনো সলিউশনই পাবেন না। ঠিক আছে, তো এটাকে আমি সিম্পলি ইরেজ করে দিচ্ছি। এখন দেখুন একটা ওয়ে হইলেও হতে পারে। তাহলে আমরা দেখি কি হয়। I1 প্লাস I1 ইজ ইকুয়াল টু I2। তাহলে I1 কারেন্টটা অ্যাকচুয়ালি আমার কত আসতেছে? 3V0 মাইনাস 2V0 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু I2 টা কত? I2 হচ্ছে 0 মাইনাস 3V0 ডিভাইডেড বাই আমার কত আসতেছে? 6। এটা রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি 6। তাহলে এটা 3V0 V0 বাই আর যদি গুণন করে দেই, তাহলে 6V0। সরি, এখানে তো রেজাল্ট আমার আসতেছে না। কেননা এখানে কোনো কনস্ট্যান্ট নেই। এটা এবং এটাকে ইকুয়াল ধরলাম, ইকুয়াল ধরে আমি কোনো রেজাল্ট আনতে পারলাম না। তাহলে ডিএনসিসি 2016 সালে এসেছিল। এখানে এদিকেও দেখুন, এদিকেও কিন্তু আমি ফেল করলাম। একটু ভালো মতো খেয়াল করবো, ম্যাথটা অনেক বেশি ট্রিকি। এদিকে আমার কত আসতেছে? মাইনাস। কিভাবে ফেল করলাম দেখুন, -12V0। তার মানে আমার 18V0। V0 এর ভ্যালু অ্যাকচুয়ালি আসতেছে 0। বাট এটা কি পসিবল V0 এর ভ্যালু 0 আসা? হ্যাঁ, পসিবল। ফেল করি নাই অ্যাকচুয়ালি। যেভাবেই হোক ম্যাথগুলো হয়ে যায়, লজিক্যালি করলে অ্যাকচুয়ালি ম্যাথগুলো হয়ে যায়। 6V0 প্লাস 12V0 ইজ ইকুয়াল টু 0 আসতেছে। দ্যাট মিনস 18V0 ইজ ইকুয়াল টু 0। মানে এটার রেজাল্টটা আসলে আসতেছে V0 ইজ ইকুয়াল টু 0 ভোল্ট অ্যাকচুয়ালি হবে এটার রেজাল্ট। যেগুলো আমার এরকম 0 ভোল্ট আসবে সেটা এরকম ভাবেই অটোমেটিক সলভ হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনাদের কিন্তু খুব ভালো মতো ধরতে হবে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি আপনি যদি V0 কে ইফেক্ট করান, এটা দ্বারা আমি কি বুঝতে পারছি যে V0 ইজ ইকুয়াল টু 0 ভোল্ট আসা মানে কি এর ভিতর দিয়ে কোনো ভোল্টেজ ড্রপই নাই। তার মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট সার্কিটেড। ঠিক আছে, তাহলে এখানে যদি ভোল্টেজ না থাকে অ্যাকচুয়ালি এটার কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, এটার কোনো অস্তিত্ব নাই, কেননা এখানে 2 × 0, তার মানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা ডিঅ্যাক্টিভেটেড করে ফেলতেছে অটোমেটিক্যালি, কারণ এইটার ভোল্টেজের উপর এটা ডিপেন্ড করছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি সার্কিট হিসেবে থাকতেছে শুধুমাত্র 10 অ্যাম্পিয়ার, এটা শর্ট হয়ে যাচ্ছে, আর এটা 6 ওহম। এটাই আমার অ্যাকচুয়ালি আউটপুট হিসেবে থাকতেছে এবং V0 এর ভ্যালুটা এখানে আসবে 0 ভোল্ট। এবং সেটা আমরা কিন্তু প্রথমেই দেখলাম যে 2V0 যদি আমি এভাবে দেই, তাহলে অ্যাকচুয়ালি এদিক দিয়ে কোনো কারেন্ট আমি ফ্লো করাইতেই পারতেছি না, যেটা আমি ইকুয়েশন লিখে আমি পরে মুছে দিলাম। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে খুব ভালো মতো ফোকাস করতে হবে। তো দেখুন আমি নেক্সট প্রবলেমটা সলভ করতেছি। এটা বুয়েট এমএসসি 2012 সালে এসেছিল এবং কোশ্চেনটা আমার সিম্পলই লাগতেছে। তো দেখুন আমার ভোল্টেজ গুলো দিয়ে দিতে একদম অটোমেটিক। তাহলে আমি এটাকে গ্রাউন্ড নোট মনে করতেছি। আমরা জাস্ট এখানে ইকুয়েশন ফলো করব। তাহলে এদিক দিয়ে 4 অ্যাম্পিয়ার আসতেছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 4 অ্যাম্পিয়ার আসতেছে। তাহলে এদিক দিয়ে বের হচ্ছে মনে করি আমার কত কত ধরবো, আমি মনে করলাম I1 মনে করলাম, এবং ভাগ হচ্ছে আর কোথায়, এদিকে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে। এবং এখানে কিন্তু অনেক সময় খেয়াল থাকে না, উপরের দিকে একটা 4 ওহম রেজিস্টর আছে, এদিক দিয়ে কারেন্টটাকে পাস করাইতে আমরা কিন্তু অনেক সময় ভুলে যাই। তো এইটা করলে কিন্তু আমাদের ভুল হবে। তাহলে এটা I2 আসতেছে, আবার I2 এদিক দিয়ে আমার ঢুকতেছে। I2 এবং 2 দুটো একসাথে হয়ে এইখানে ঢুকতেছে কিন্তু। ঠিক আছে, খেয়াল রাখবেন। আর এদিক দিয়ে বের হচ্ছে মনে করলাম I3, এবং এদিক দিয়ে বের হচ্ছে মনে করলাম I4। একটু লেন্দি হবে এটা। তো আমরা ফলো করি। প্রথম ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি 4 অ্যাম্পিয়ার ঢুকতেছে, আর I1 বের হয়ে যাচ্ছে। তো I1 টা আমি সরাসরি লিখতেছি, দেখুন V1 ডিভাইডেড বাই 2, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, মানে V1 বাই 2 প্লাস 2 অ্যাম্পিয়ারও বের হয়ে যাচ্ছে, I2 ও বের হচ্ছে। I2 টা কত দেখতে পাচ্ছি আমরা? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4। আমরা জাস্ট এটাকে 1 নাম্বার ইকুয়েশন মনে করলাম, আমরা ক্যালকুলেটর সরাসরি একবারে বসাবো। দেন 2 নাম্বার ইকুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি? এই পয়েন্টে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 4 ও ঢুকতেছে, আবার 2 অ্যাম্পিয়ারও ঢুকতেছে। তাহলে প্লাস 2 ইজ ইকুয়াল টু বের হয়ে যাচ্ছে কি কি, এই যে I3 কারেন্টটা, I3 মানে V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 20, মানে V2 বাই 20 প্লাস V2 বাই 5।
তাহলে এটা 2 নাম্বার ইকুয়েশন। আমরা সিম্পলি ক্যালকুলেটর ইউজ করব, ক্যালকুলেটর ইউজ করে আমরা জাস্ট আননোন ইয়েটা সলভ করব। তাহলে দেখুন 1 নাম্বার ইয়ের জন্য আমাদের আসতেছে, দেখুন v1 এর কোএফিসিয়েন্ট হাফ, সরি হাফ প্লাস, একটু ভুল হয়েছে, v1 এর কোএফিসিয়েন্ট হাফ প্লাস 1/4, v2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1/4, কনস্ট্যান্ট কোন সাইডে থাকে, কনস্ট্যান্ট থাকে ডান সাইডে, তার মানে 4 - 2, তার মানে 2। এবার হচ্ছে এই সাইডেরটা, তাহলে v1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1/4 সিম্পলি, v2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -1/4 প্লাস 1/20 প্লাস 1/5, কনস্ট্যান্টটা হচ্ছে -2। তাহলে v1 এর ভ্যালুটা -8 আসতেছে আর v2 এর ভ্যালুটা -32 আসতেছে। v1 এর ভ্যালুটা -8 আসতেছে আর v2 এর ভ্যালুটা -32 আসতেছে। আসুক দেখি রেজাল্টটা চেক করে আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। এটা কত, বুয়েট এমএসসি 2012, রেজাল্টটায় কিছু ডিফ্লেকশন দেখতে পাচ্ছি আমরা। এখানে রেজাল্ট দিচ্ছে 2.67, 5.33। আমার মনে হয় আরেকবার চেক করা প্রয়োজন। 4 - v1/2, 4 - v1/2 মাইনাস v1 - v2 ডিভাইডেড বাই 4 - 2, ইকুয়েশন ঠিক আছে। প্রথম ইকুয়েশন v1 - v2 ডিভাইডেড বাই 4 প্লাস 2 মাইনাস v2/20 মাইনাস v2/5 ইকুয়াল টু 0, ইকুয়েশন দুটোই ঠিক আছে। তাহলে ক্যালকুলেটরে বসানোর সময় আমরা একটু দেখি আমরা কোথাও ভুল করলাম কিনা। হাফ 1/2 প্লাস 1/4, v2 হচ্ছে -1/4, কনস্ট্যান্ট হচ্ছে 4 - 2, 2, v1 হচ্ছে আমার 1/4, v2 হচ্ছে -1/4 প্লাস 1/20 প্লাস 1/5। ও সরি, আমি এর ভ্যালুটাই ভুল বলেছি। দেখুন -1/20 -1/5 আমারই ভুল হয়েছে, দুঃখিত আন্তরিকভাবে। আর হচ্ছে আমার কনস্ট্যান্টটা হচ্ছে -2। তাহলে v1 এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার আসতেছে 24/5, 4.8, তাও তো রেজাল্ট দিতেছে না, 6.4। -1/4 -1/20 -1/5 -2। দেখুন এবার আই থিঙ্ক ঠিক আছে, 4.8 কোনো কারণে যে সলিউশনটা দেয়া আছে সেটার সাথে এটা ম্যাচ করতেছে না, হয়তোবা তাদের সলিউশনে কোথাও একটা জায়গায় ক্যালকুলেশন মিস্টেক আছে, কারণ আমি তো ডাবল চেক দিলাম। 4.8 আর হচ্ছে 6.4 ভোল্ট। এই জন্যই আমি ক্যালকুলেশনগুলা আমি প্রতি ক্ষেত্রে ক্যালকুলেটার ইউজ করে আমি করে দেখতেছি, ভেরিফাই করে। ঠিক আছে, এখানে ওরা করছে v1 প্লাস v2 ইজ ইকুয়াল টু 8। এটা কি v1 প্লাস v2 8 আসে? 4 দুগুণা 8, তাহলে 4v1 আসতেছে প্লাস 2, 4 আর 2 6। না, আই থিঙ্ক আমার ক্যালকুলেশন এখানে ঠিকই আছে। তারপর যদি ক্যালকুলেশন মিস্টেক হয়, অনেক সময় চলে যাচ্ছে, আপনারা আমাকে জানাবেন। এটা খুবই সিম্পল জিনিস, কিছুই না, জাস্ট একটু সাইড ট্রান্সফার করে আপনারা এটা ক্যালকুলেশন করে দিতে পারবেন। তবে আই থিঙ্ক ক্যালকুলেশন এটা ঠিক আছে। তো চলুন এবার নেক্সট প্রবলেমটা সলভ করি। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি। এটা অ্যাকচুয়ালি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কেননা এই আই এর উপর এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা ডিপেন্ড করছে। এবং আমরা সুপার নোড খেয়াল করছি এখানে, v1 v3, যাই হোক হোয়াট এভার, অনেক কিছু আছে। তো দেখুন আমি সলিউশনে চলে যাচ্ছি। এখানে সরাসরি এখানকার ভোল্টেজ v1 v2 v3, ওরে আল্লাহ, তিনটা আননোন। তো আমাদের ক্যালকুলেশনটা এখানে অনেক মজা হবে, অনেক লম্বা ক্যালকুলেশন হবে আই থিঙ্ক। তো দেখি কতদূর কি করা যায়। এখানে v1, তাহলে আমাদের মনে করলাম এই সুপার নোডে আমাদের কারেন্ট ঢুকতেছে, এটা ঢুকাবো না বের করব? বের করাই, বের করলে আমাদের ভালো, কারণ v1 - 0, এটা আমার i1 কারেন্ট বের হচ্ছে, এদিক দিয়ে i2 কারেন্ট বের হচ্ছে। এই জায়গাটা একটু ফোকাস করুন, এই জায়গাটা একটু ভালো করে দেখুন। এই টাইপের সুপার নোড হয়তোবা আলেকজান্ডারের বইতেও আছে, একটু খেয়াল করুন, তাইলেই বুঝতে পারবেন। i3 এবং এই পয়েন্ট দিয়ে আমার তো আই কারেন্ট দেয়াই আছে। তো দেখুন
আমরা সুপার নোড অ্যাপ্লাই করব। তো সুপার নোডে আমরা দেখতে পাচ্ছি এইটা এবং এইটা সেম, আলটিমেটলি সেম নোড, ঠিক আছে। তো এখন যদি আমরা এখানে নোড অ্যানালাইসিস অ্যাপ্লাই করি, তাহলে আমরা যে জিনিসটা দেখব, এখানে আমরা আমাদের এটা এবং এটা যেহেতু সুপার নোডের মধ্যে পড়ছে, তো এইখানে আমরা একটা সুপার নোড অ্যাপ্লাই করবো ফার্স্ট অফ অল। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি i1 বেরিয়ে যাচ্ছে, i1 বেরিয়ে যাচ্ছে, বের করে দেই। i2 ও বেরিয়ে যাচ্ছে, তাহলে i1 প্লাস i2 এবং i3 ও আমার দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার এই দিক দিয়ে আমার আরেকটা সুপার নোড আছে, এই যে এইখান থেকে v1 এবং v3 এর মাঝখানে। আচ্ছা, v1 v3 টা পরে আমি বিবেচনা করতেছি, রেজাল্ট আলটিমেটলি একই আসার কথা। আমরা ফার্স্টে এই দুটোকে সুপার নোড চিন্তা করি, তাহলে একটু ক্যালকুলেশনটা একটু ইজি হয়। তো এটা অনুযায়ী যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, i1 মানে আমরা দেখতে পাচ্ছি v1 মাইনাস 0 ডিভাইডেড বাই 4, মানে v1 বাই 4 প্লাস আমার i2 টা আমার কত হবে, v2 বাই 1 প্লাস i3 টা আমার আসতেছে v2 মাইনাস v3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। এভাবেই রাখলাম। তাহলে এটাকে যদি আমরা এক কাজ করি, সিম্পল ফর্মে নিয়ে নেই, অর্থাৎ 4 দ্বারা সবগুলোকে গুণ করলে দেখুন এটা v1 আসতেছে, এটা 4v2, এটা 4 2 2 আসতেছে, তার মানে 2v2 মাইনাস 2v3 ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা v1 একটাই, আর v2 হচ্ছে 4 আর 2 6, 6v2। তবে একটা জিনিস আমি বলি যে এই ক্যালকুলেশন গুলো করার সময় আপনারা খেয়াল রাখবেন, সব সময় কিন্তু আমার নিজেরও মিস্টেক হয়, আপনাদেরও মিস্টেক হওয়ার চান্স বেশি হচ্ছে, মেশের থেকে নোডে ক্যালকুলেশন ইরর হওয়ার মিস্টেকটা বেশি। তার কারণ হচ্ছে এখানে এরকম ভগ্নাংশ আছে। তো বিষয়টা একটু কেয়ারফুল থাকেন, যখন নোডের ম্যাথ গুলো সলভ করবেন অবশ্যই কেয়ারফুল থাকবেন যে ক্যালকুলেশন গুলো খুবই প্রিসাইজলি করা, ঠিক আছে। দেখা যাচ্ছে আপনার কনসেপ্ট ক্লিয়ার, বাট ক্যালকুলেশন ইররের কারণে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে। তাহলে দেখুন আমার এটা এবং এটার মাঝে সুপার নোড আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ v1 মাইনাস v2 ডিভাইডেড বাই আমার কত 2i, সরি কি করতেছি, v1 মাইনাস v2 ইজ ইকুয়াল টু 2i করতে পারি, কেটে দেই 2i। তাহলে 2i রেখে তো আমার লাভ নাই, আমার টার্গেট হচ্ছে v1 v2 v3 বের করা। তো i টাকে রিপ্লেস করে দেই, i টাকে তো আমরা রিপ্লেস করতে পারবো কিভাবে, 2 ইন্টু i এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি v3 মাইনাস 0 ডিভাইডেড বাই 4, তার মানে v3 ডিভাইডেড বাই 4 বলতে পারি। তাহলে 2 4 2, তাহলে 2v1 মাইনাস 2v2 মাইনাস 2v1 মাইনাস 2v2 মাইনাস v3 ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 0। তাহলে এটা দুই নাম্বার ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন মেবি এটা আমাদের ধরা লাগতো, যাই হোক দেখি এটা না ধরে আমাদের রেজাল্টটা মিলে কিনা। আমরা যদি এটা এবং এটার মাঝে সুপার নোড অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি v1 মাইনাস v3 ইজ ইকুয়াল টু আমার আসতেছে 12। তাহলে এটা 3 নাম্বার ইকুয়েশন। তাহলে এখন যদি আমরা আননোন ইকুয়েশন তিনটা সলভ করি, এবার ইকুয়েশন তিনটা আননোন সলভ করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমটা কোএফিশিয়েন্ট 1 6 মাইনাস 2 0, দুই নম্বর ইকুয়েশনটা 2 মাইনাস 2 মাইনাস 1 0, আর 3 নাম্বারটাই হচ্ছে 1 0 মাইনাস 1 12। তাহলে v1 এর ভ্যালু দেখুন আসতেছে মাইনাস 30, লেট মি চেক। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটাই আমার ইরর আসছে, v1 মাইনাস 30 আসতেছে। অর্থাৎ যেহেতু এখানে অ্যাকচুয়ালি আমার সুপার নোড আছে এই জায়গাটায়, তো আমার এই ইকুয়েশনটা এভাবে ধরাটা একটু ইরর হয়ে গেছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটায় একটু কারেকশন করতে হবে। অর্থাৎ এখানে i3 আমরা যেহেতু কনসিডার করতেছি, তো এটা এবং এটার মাঝে সুপার নোড আছে মানতেছি আমি, বাট 1 এবং 3 এর মাঝেও তো একটা সুপার নোড বিদ্যমান। অর্থাৎ আপনার আলটিমেটলি 1 2 এবং 3 তিনটাকে একই সাথে সুপার নোড হিসেবে চিন্তা করতে হবে। তো এখানে অ্যাকচুয়ালি আরো একটা কারেন্ট আসবে, i3 কারেন্ট। একটা জিনিস খেয়াল করে দেখুন, এই পয়েন্টটা, এই দুটো কিন্তু সেম পয়েন্ট। তো এখানে আলটিমেট ঘটনাটা একটু খেয়াল করুন, এই পয়েন্ট চিন্তা করলে i3 টা বের হচ্ছে, তাহলে বের হওয়ার দিক অনুযায়ী আমি এই যে i2 বের হচ্ছে, তাহলে i2 এর দিক অনুযায়ী এখানে ধরছি, এবং ইকুয়েশনের ডান সাইডে আমি আরেকটা রেজাল্ট দেখবো, অবশ্যই এটা লিখতেছি। তো ইকুয়েশনের ডান সাইডে যদি খেয়াল করি, এদিক দিয়েও আমরা দেখতে পাচ্ছি এটা এবং এটা এখন যেহেতু সেম নোড, তো
আই কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি বের হচ্ছে, তাহলে আই কারেন্টটা আই এর জায়গায় লিখলাম, বাট সাথে এই কারেন্টটাও আমার দেখাইতে হবে। ঠিক আছে, এই যে এই কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই কারেন্টটা যদি আবার চিন্তা করি, এই কারেন্টটা আবার কিন্তু ঢুকতেছে। যদি ঢুকে, এই কারেন্টটা তো বের হয়ে যাচ্ছে, তাহলে এই যে বের হয়ে যাওয়া কারেন্ট এই সাইডে পড়ে গেল, আর ঢুকা কারেন্ট অবশ্যই এই সাইডে হবে, I3। ঠিক আছে, এবং এই প্রান্তে তো কারেন্ট বিবেচনা করার দরকার নাই, যদিও বিবেচনা করেন তাও সমস্যা নাই, আমি সেই কারেন্টটাকে I4 ধরে নিলাম। যদি বিবেচনা করেন তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে দেখুন এই ঘটনা ঘটবে, অর্থাৎ এটাকে I4 ধরে নিলে I4টা আমরা ঢোকা কারেন্ট বের হচ্ছে এই পয়েন্ট থেকে, তাহলে বের হওয়া কারেন্ট আমাদের হচ্ছে বাম সাইডে আমি দিয়ে দিলাম, আর ঢোকা কারেন্টের ডিরেকশন হচ্ছে এই পয়েন্টে, তো এই পয়েন্ট বিবেচনা করলে আবার এটা ঢুকতেছে, তো ঢোকা কারেন্ট এই সাইডে আমি দিয়ে দিলাম। তাহলে আলটিমেট ঘটনা কি দাঁড়াচ্ছে, সুপার নোড পয়েন্টে আমার অ্যাকচুয়ালি I4 কাটা চলে যাচ্ছে, I3 ইয়েটা কাটা চলে যাচ্ছে। এই জন্য ভোল্টেজ সোর্স যেখানে থাকে সেখানে আমাদের কারেন্ট নিয়েও আলটিমেটলি কোনো লাভ নাই, সেটা আলটিমেটলি দুই সাইড থেকে কাটা চলে যায়। এখানেও এই ঘটনাটাই ঘটে। ঠিক আছে, এই দুইটাকে যখন সেম নোড চিন্তা করেন, তখন এদিক দিয়ে যা বের হচ্ছে, এদিক দিয়ে সেম কারেন্টটা ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি এখানে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে আই। তো আইটা কত, আইটা হচ্ছে আমাদের V3 ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা কত দ্বারা গুণ করতেছি, আমরা 4 দ্বারা গুণন করতেছি, 4 দ্বারা গুণ করলে V1 4V2 2V2 মাইনাস 2V3, এটাতে কারেকশন হবে 2V3, আর এটা প্লাস V3। তাহলে এখানে আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, V1 4 আর 2 6 মাইনাস V3। এই জায়গাটাই এখানে ইরর ছিল। আই থিঙ্ক এবার রেজাল্ট মিলে যাবে। 1 নাম্বার ইকুয়েশন 1 6 minus 1 0 2 minus 2 minus 1 0 1 0 minus 1 12। তাহলে V1 এর ভ্যালু আমার আসতেছে -16। আচ্ছা, আমরা রেজাল্টটা লিখি, আমাদের ইয়ের সাথে রেজাল্টটা মিললো না স্টিল, কেন যে এগুলো মিলতেছে না, সবগুলোই ঝামেলা করছে। দেখুন আমি চেক করে নিচ্ছি, সমস্যা নাই। -16 ভোল্ট আমাদের যে রেজাল্টটা আসছে সেটাই লিখতেছি, V2 ইজ ইকুয়াল টু -2, আর V3 হচ্ছে আমার -28। ওকে, আমরা রেজাল্টটা চেক করি। একটা ইকুয়েশন আমার আসছে V1 প্লাস 6V2 মাইনাস V3, ওদের রেজাল্ট আসছে V1 প্লাস 4V2 প্লাস V3। হাউ, V1 বাই 4, V1 বাই 4 ঠিক আছে, V2 বাই 1, V2 বাই 1 ঠিক আছে, আর V3 বাই 4, V2 মাইনাস V3 বাই, ও সরি আমি মিস্টেকটা করেছি, I3 তো ভ্যালুলেস, I3 তো এখানে কোনো অস্তিত্বই নাই আর। হুম, এই জায়গাটায় মিস্টেক হয়ে গেছে, আসলে বারবার রিরাইট হয়েছে তো, আপনারা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। V1 প্লাস 4V2, আর একটু দেখুন নোট অ্যানালাইসিসটা একটু ঝামেলাজনক ক্যালকুলেশন, যার কারণে এরকম ইরর গুলো আসতেছে। এরপর থেকে আশা করি এই ইরর গুলো আর আসবে না। তো দেখুন এখন আমি আননোনটা সলভ করব। 2 1 4 1 0, তারপরে হচ্ছে 2 -2 -1 0 1 0 -1 12, V1টা -3। এবার ঠিক আছে, V1টা -3, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। V1টা হচ্ছে -3, V2টা হচ্ছে 4.5, 4.5, আর V3টা হচ্ছে আমার -15 ভোল্ট। হয়ে গেল আমার এই কোশ্চেনের সলিউশন। তো চলুন নেক্সট কোশ্চেনটা দেখি এবার। এটা ডিপিডিসি 2016 সালে এসেছিল। কোশ্চেনটা আমার খুব পছন্দের, দেখুন কারণ কোশ্চেনটার আমি দেখতে পাচ্ছি যে আননোন সংখ্যা কম, আমি কোশ্চেনটা দেখেই আমি বুঝতে পারতেছি।
তো দেখুন এখানে আমি R1 এবং R2 রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো আমার এটাকে আমি গ্রাউন্ড করে দিলাম সিম্পলি, এবং এইটা থেকে এটার অ্যাক্রসে ভোল্টেজটা 3.71 ভোল্টেজ, মানে আমি সেফলি এটাকে প্লাস 3.71 ভোল্ট লিখতে পারি। সেটা কারণ কি কারণে হয় এগুলো কিন্তু অলরেডি আপনারা এগুলো জানেন। দেন এই ভোল্টেজটাও আমি ক্লিয়ারলি বলতে পারতেছি সেফলি 5.60 ভোল্ট, ঠিক আছে। এবং এই ভোল্টেজটা দেখুন আমি বলতে পারতেছি এটার সাথে এটা আগে যে গ্রাউন্ড, তো এটাকে 12 ভোল্ট বলতে পারছি সেফলি। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে R2 বের করা, ঠিক আছে। তাহলে আমার এখন উদ্দেশ্যটা হচ্ছে R2 বের করা। আমার কি কোনো কারেন্ট দেয়া আছে? কোনো কারেন্ট আমাদের দেয়া নাই, ঠিক আছে। না দেয়া থাক, আমি দেখি, তারপরেও আমি ক্যালকুলেশন করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, আমরা সিম্পলি এই কারেন্টটা মেবি আমরা বের করে ফেলতে পারি একদম সিম্পল ওহমস ল থেকে। 3.71 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3.71 ডিভাইডেড বাই 2। এটাকে আমি যদি I1 মনে করি, তাহলে সেই I1টা আমার আসতেছে দেখুন, R1 R2 বের করবো আমি অবশ্যই। তার আগে আমি যেগুলো জিনিস বের করা পসিবল সেগুলো আগে বের করে নিচ্ছি, যাতে আমার ক্যালকুলেশনটা ইজি হয়। 3.71 ডিভাইডেড বাই 2, I1টা পেলাম। একইভাবে এই কারেন্টটাকে যদি আমরা I2 মনে করি, সে I2 কারেন্টটাও আমরা পেয়ে যাব। কত আসবে সেই I2 কারেন্ট? I2 কারেন্টটা সিম্পলি আমার আসবে 5.60, এটার ভোল্টেজ আর রেজিস্ট্যান্স হচ্ছে 7। তাহলে 5.60 ডিভাইডেড বাই 7 এত অ্যাম্পিয়ার, যেহেতু ওহমসে আছে। তারপরে আমরা এটা থেকে এটার কারেন্টের জন্য আননোন R1 পাচ্ছি 12 ভোল্ট। আমরা মেবি এই কারেন্টটাও পেয়ে যাব একদম সিম্পলি। এই কারেন্টটা আমার দেখুন, আমি যদি এদিক থেকে এদিকে চিন্তা করি, কারেন্টটাকে এটাকে I3 মনে করলাম। তাহলে I3 যেহেতু এই পয়েন্ট এবং এই পয়েন্টে ভোল্টেজ জানা, তো I3 কারেন্টটা আমার সিম্পলি আসতেছে 12 মাইনাস 5.63। এভাবে কিন্তু খুবই কুইকলি আপনাকে ধরে নিতে হবে, দেখতে হবে ভালো মতো যে আননোন কি কি আছে, সেটা থেকে আপনাকে জাস্ট মডিফাই করে নিতে হবে ডাটাগুলো। তাহলে এই হচ্ছে আমার I1 I2 I3 পেয়ে গেলাম। এখন দেখুন I3 এবং I2 কে কাজে লাগিয়ে আমরা যদি এখান থেকে আমি যদি এদিক দিয়ে বের করাই কারেন্টটা, যেটাকে আমি I4 মনে করলাম, সেই কারেন্টটাই তো অ্যাকচুয়ালি আমার এদিক দিয়ে বের হবে। তাহলে কি আমরা I4 কারেন্টটা পেয়ে যাব যদি আমরা এই পয়েন্টে যদি KCL অ্যাপ্লাই করি, ঠিক আছে, একদম সিম্পল। অর্থাৎ I2 I3 ঢুকতেছে, I4 ও ঢুকতেছে, আর বের হয়ে যাচ্ছে কত? বের হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি I2। সিম্পল একটা KCL। তাহলে আমার উদ্দেশ্য কি? I4 বের করা। তাহলে I4 কারেন্টটা আমার বেসিক্যালি হবে, I4 কারেন্টটা আমরা দেখতে পাচ্ছি I2 থেকে I3 টাকে মাইনাস করে দিলেই I4 বেরিয়ে যাবে। তাহলে কত আসে দেখুন, I2 I3 দুটোই এখন জানা। আমি সিম্পলি ক্যালকুলেটারে এটা বসিয়ে দেব। 5.63 ডিভাইডেড বাই 7 মাইনাস 12 মাইনাস 5.63 ডিভাইডেড বাই 5, তাহলে মাইনাস 411 বাই, ওরে বাবা জটিল একটা মান, মাইনাস 411 বাই 875 আসতেছে। মাইনাস 411 বাই 875 আসতেছে। তাহলে আমরা যা আসছে তাই লিখতেছি আপাতত। এত অ্যাম্পিয়ার, ঠিক আছে। I4টা আমরা সেফলি পাইলাম। এখন I4 এর সাহায্য নিয়ে এখন ভোল্টেজ জানা, এই পয়েন্টে ভোল্টেজ জানা, এই পয়েন্টে ভোল্টেজ জানা, তাহলে কি R1 বের করা আর কোনো পেইন? একদম সিম্পলি একটা ওহমস ল এখানে অ্যাপ্লাই করে দিন। কত হবে? 3.71 এই সাইডের ভোল্টেজ, যেহেতু I4 এর কারেন্ট এদিক অনুযায়ী ধরছেন, তো 3.71 মাইনাস 5.63, দেখুন মাইনাস অটোমেটিক্যালি আউট হয়ে যাচ্ছে। আপনি যদি পোলারিটি ঠিক রাখেন, আর এর ভ্যালু তো মাইনাস হয় না আমরা জানি, তো মাইনাসটা কিন্তু এখানে আউট হয়ে যাচ্ছে অটোমেটিক। তো আপনি কারেন্টের ডিরেকশন যেদিকে খুশি নিন, সমস্যা নেই, জাস্ট আপনাকে পোলারিটিটা খেয়াল রাখতে হবে কিভাবে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তাহলে R1টা আমরা অবশ্যই ওহমসে পাবো। তাহলে দেখুন সিম্পলি 3.71 মাইনাস 5.63 ডিভাইডেড বাই অ্যান্সার। তাহলে আমাদের 560 বাই 137 দশমিকে নিয়ে নেব 4.087, 4.08 দেওয়া, ঠিক আছে। তাহলে 4.088। দেখুন এই ক্যালকুলেশনটা একটু ছোট ছিল দেখে আমার ক্যালকুলেশন মিস্টেকটা হলো না, বাট বড় ক্যালকুলেশনে কিন্তু এই প্রবণতাটা অনেক বেশি।
তারপরে আমার তো অনেকগুলো প্রবলেম একসাথে মেনটেন করতে হয়, যার কারণে ক্যালকুলেশন এরর গুলো হয়ে যায়। তো আপনারাও খেয়াল রাখবেন যে যখন পরীক্ষার হলে করবেন, যে ম্যাথ গুলো সলভ করবেন, তখন বড় ক্যালকুলেশন গুলো কিন্তু এরর হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে। এগুলো কিন্তু আপনারা ফোকাসে রাখবেন সবসময়। ঠিক আছে, আমরা R1 টা পাইলাম, আমাদের চাইছে। এবার আমাদের R2 ও লাগবে। তো R2 এর জন্য আগে আমার লাগবে হচ্ছে এই কারেন্টটা লাগবে। এই কারেন্টটা কি আমরা বের করেছি? না, এই কারেন্টটা আমরা ধরিই নাই। তাহলে এই কারেন্টটাকে আমরা I5 ধরে নেই। তো I1 এবং I4 যেহেতু জানা, সেই ডাটা থেকে আমরা কিন্তু I5 এখন বের করে নিতে পারবো। তাহলে কত হবে দেখুন, আমরা যদি KCL এই পয়েন্টে অ্যাপ্লাই করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি I4 বের হচ্ছে, সবগুলোই বের হয়ে যাচ্ছে। তাহলে I4 প্লাস I1 প্লাস I5 ইজ ইকুয়াল টু 0। তাহলে I4 এর ভ্যালুটা হচ্ছে আমাদের কত পাইছি। আচ্ছা, I4 আমরা একবারে সরাসরি বসাবো। দেখুন I5 আমরা আমাদের উদ্দেশ্য, তাহলে I5 সমান বেসিক্যালি হচ্ছে মাইনাস I1 প্লাস I2। তাহলে I1 আর I2 কে প্লাস করে দিয়ে তার আগে একটা মাইনাস দিয়ে দেবো। I1 এবং I4 কে প্লাস করে দিয়ে তারপরে একটা মাইনাস দিয়ে দেবো। তাহলে I1 এবং I4 কত? I4 টা মাইনাস, আচ্ছা হোক, সমস্যা নাই। I1 টা হচ্ছে 3.71 ডিভাইডেড বাই 2 প্লাস I4। তাহলে প্লাস I4 টা হচ্ছে মাইনাস 411 বাই 875। যে রেজাল্টটা পাইলাম এটাকে অবশ্যই মাইনাস করে দিতে হবে। তাহলে এটাকে দশমিক ছাড়া আমি করতে পারলাম না, দশমিকই রাখলাম। 2 ক্যালকুলেটার আমাকে দশমিকই রিটার্ন করছে, অনেক বড় হয়ে গেছে তো, 47 অ্যাম্পিয়ার। হোক, এবার আমরা R2 টা ক্যালকুলেশন করি। তাহলে R2 দেখুন অটোমেটিক্যালি মাইনাসটা খেয়ে ফেলবে। জাস্ট এই সাইডের ভোল্টেজ, যেহেতু I5 এদিক বরাবর ধরছি, তো 3.71 এদিকের প্রথম ভোল্টেজ, 3.71 মাইনাস 12 ডিভাইডেড বাই I5। তাহলে জাস্ট আমরা 3.71 মাইনাস 12 ভাগ অ্যান্সার করে দিলাম। তাহলে আমাদের 3.57 এর মতো, 56। আবার ক্যালকুলেশন এরর কেন? I4 প্লাস I1 প্লাস I5 ইজ ইকুয়াল টু 0। I5 ইজ ইকুয়াল টু মাইনাস I4 বের হচ্ছে, I1 ও বের হচ্ছে, I5 ও বের হচ্ছে। I5 ইজ ইকুয়াল টু মাইনাস I1 প্লাস I4। ওকে, I1 এবং I4, I4 টা মাইনাস আসতেছে। আরেকবার হিসাব করি, 411 বাই 875। এটাতে ক্যালকুলেশনটা ভুল হয়েছে। 1.385 হবে। তো এবার দেখি, এবার আই থিঙ্ক ঠিক আসবে। 3.71 মাইনাস 12 ডিভাইডেড বাই অ্যান্সার 5.984। ঠিক আছে, তাহলে এটা রেজাল্টটা হচ্ছে আমার 5.984 ওহম। তাহলে হয়ে গেল এটা সলিউশন। আমরা নেক্সট যাই। নেক্সট হচ্ছে আমাদের থেভেনিনস থিওরেমের বেসিকটা। তো দেখুন, থেভেনিনস থিওরেমের আগে বেসিকটা আমি বলি। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, খুবই বলতে খুবই ইফেক্টিভ একটা থিওরেম, কারণ এটা কিন্তু পরবর্তীতে আমাদের বিজেটি বলেন, তারপর মসফেট বলেন, জেফেট বলেন, প্রত্যেকটাতে কাজে লাগবে। সবথেকে বেশি কাজে লাগবে হচ্ছে এই ইলেকট্রনিক সাইডটাতে। একে তো এখানে তো লাগবেই, এই ডিসি সার্কিট এই সরকারি পরীক্ষায় দেখা যায় যে থেভেনিনস থিওরেম কিন্তু টিচারদের অনেক প্রিয়, ফেভারিট, কারণ এটা সবাই দেখা যায় যে বুঝে না কিভাবে করতে হবে, বা অ্যালগোরিদম গুলো কিরকম, এটা সবাই বুঝে না, যার কারণে এটা কিন্তু ইম্পর্টেন্ট। প্লাস আমাদের কিন্তু বিজেটি, ইভেন অপ অ্যাম্পেও কিন্তু থেভেনিনস থিওরেম লাগতে পারে। অপ অ্যাম্প, বিজেটি, ফেট, জেফেট, মসফেট প্রত্যেকটা জায়গায় কিন্তু থেভেনিনস থিওরেম কাজে লাগতে পারে। এটা কিন্তু অনেক জটিল সার্কিটকে সিম্পল করে ফেলে। ঠিক আছে, তো আমরা একটু প্যাটার্নটা একটু খেয়াল করি। সিম্পলি মনে করুন এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, কথার কথা। আমরা ফার্স্টে ইন্ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে আগে আমরা দেখবো, সিম্পল সার্কিট থেকে দেখবো।
এই প্রান্তটা হচ্ছে আমাদের লোড, ঠিক আছে, মনে করলাম এই প্রান্তটা হচ্ছে আমার লোড। তো এই লোডটাতেই বেসিক্যালি আমরা থেভেনিন থিওরেমে কাজ করি। ফার্স্ট অফ অল সিম্পল সার্কিট থেকে একদম দেখা, এটা কিন্তু এমনি নর্মালিও আপনারা সমাধান করতে পারবেন, আবার থেভেনিন থিওরেম দিয়েও আপনি সলভ করতে পারবেন। সিম্পলি এখানে কিছু ভ্যালু অ্যাজিউম করে আপনি দেখুন, নর্মাল ভোল্টেজ টোল্টেজ সবকিছু দিয়ে আপনি দেখুন, যা রেজাল্ট আসবে থেভেনিন থিওরেমে সেম রেজাল্ট আসবে। বাট কেন এত ইফেক্টিভ এটা? কারণ এটা তো দেখতে মোটামুটি সিম্পলই লাগতেছে, বাট আমি যদি এই জায়গাটা, এই যে এইখানটায় আমি লোড চিন্তা করতেছি, এই লোডটাকে যদি আমি এখানে সরিয়ে দিয়ে আমি এই লোড হিসেবে আমি দিয়ে দেই একটা বিজেটি, তখন কিন্তু সিম্পল সার্কিটের লজিক দিয়ে আপনি এটা এত ইজিলি সলভ করতে পারবেন না। তখন আপনাকে থেভেনিন থিওরেমের হেল্প নিতে হবে। তখন এটা হয়ে যাবে অনেকটা কি বলা যায় যে মাল্টিপারপাস সার্কিটের মতো, ঠিক আছে, কারণ এখানে অনেক কিছু, এখানে মাল্টিপ্লেক্সিং সার্কিটের মতো অনেক কিছু মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে। সিম্পলি এই লোড রেজিস্ট্যান্সটাকে সরিয়ে যদি একটা কি বলি যে বিজেটি ধরিয়ে দেই বা ডায়োড দিয়ে দিলাম বা সামহাউ যে কোনো ইলেকট্রনিক ডিভাইস হতে পারে, তো তখন আপনাকে হেল্প নিতে হবে হচ্ছে থেভেনিন থিওরেমে। তাহলে একটু দেখি যে থেভেনিন থিওরেম অ্যাকচুয়ালি আমাদেরকে কি বলে। তো এটাকে আমরা সিম্পলি আরএল রেজিস্ট্যান্স প্রকাশ করলাম। তো থেভেনিন থিওরেম যে কাজটা করবে, এই প্রান্তটাকে সিম্পলি ওপেন করে দিতে হবে, অর্থাৎ লোডের প্রান্তটাকে আমরা সিম্পলি যে কাজটা করব আমরা ওপেন করে দিব। তাহলে ওপেন করে দিয়ে আমরা কিভাবে এটাকে ইকুইভ্যালেন্ট, এই যে এই সাইডটায় আমার ভোল্টেজ সোর্স আছে, এখানে কিন্তু আরো কারেন্ট সোর্স যে কোনো কিছু হতে পারে, আমি সিম্পলিফাইড একটা সার্কিট দেখিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু আমার কারেন্ট সোর্স আরো অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট সোর্স থাকতে পারে, ডিপেন্ডেন্ট সোর্স নিয়ে একটু পরে সেপারেটলি আমি আলোচনা করছি, সমস্যা নাই। তো আমি যে কাজটা করব, যে এটা অ্যাপ্লাই করার ওয়েটা আমি বলতেছি, যে এই প্রান্তটাকে সিম্পলি আমরা যে কাজটা করব ওপেন করে দিব। ওপেন করে দিয়ে আমরা যে কাজটা করব, দেখুন এখানে একটা রেজিস্টর, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, কথার কথা মনে করুন। আমি দুটো সার্কিট দেখাচ্ছি, একটা হচ্ছে এটা, আর আবারও একই জিনিসই আঁকাচ্ছি, সেম জিনিসই আঁকাচ্ছি, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। এটা একটু হ্যান্ড রাইটিংটা একটু বাজে হয়ে গেল, দেখুন একটু অ্যাডজাস্ট করে নিন। তো আমরা আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই জিনিসটাকে রিপ্লেস করে আমার সিম্পলি একটা এরকম ভোল্টেজ সোর্স, একটা সিম্পল ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করা। দেখুন ফার্স্টের সার্কিটটা ছিল হচ্ছে এরকম, এরকম দেখতে ছিল। তারপরে যদি আমি ইকুইভ্যালেন্ট করে কোনোভাবে ইকুইভ্যালেন্ট করে আমি এরকম একটা সিম্পল ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্টর বানাইতে পারি, এবং এদিক দিয়ে আমি যদি মনে করুন যে একটা বিজেটি লাগাই দিলাম, কথার কথা লোড হিসেবে বিজেটি দিলাম, এখানে যদিও রেজিস্ট্যান্স হিসেবে আরএল একটা রেজিস্ট্যান্স আছে, সেটা তো আরো সিম্পল একটা সিরিজ সার্কিট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা বিজেটিটা সরিয়েই দিই, বিজেটিটা পরে আপনারা যখন বিজেটি করাবো তখন আপনারা দেখতেই পাবেন যে কতটা সিম্পলিফাই করে। আমি যদি এটাকে জাস্ট একটা রেজিস্ট্যান্স দেই ইকুইভ্যালেন্ট কোনোভাবে করে, এবং এটা হচ্ছে আমাদের সেই আরএল রেজিস্ট্যান্স দেই, তাইলে এইখানে আরএল থাকা অবস্থায় প্রথম যে সার্কিটটা ছিল এবং এখন যে সার্কিটটা ছিল, কোনটা অ্যানালাইসিস করার সুবিধা আপনারাই বলুন। অবভিয়াসলি এটা, অবভিয়াসলি এটা, কারণ এটা একটা সিম্পল সিরিজ সার্কিট। এই কাজটাই আমরা বেসিক্যালি এই থেভেনিন থিওরেমে এই কাজটাই আমরা করে থাকি, অর্থাৎ এইটাকে কনভার্ট করে সিম্পলি একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্সে আমরা কনভার্ট করি। এখন হচ্ছে আমাদের অ্যালগরিদমটা আমরা কিভাবে এই কাজটা করি। তো এটার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে সিম্পলি আমরা বুঝতে পারলাম যে একটা ভোল্টেজ সোর্স এবং একটা রেজিস্ট্যান্স আমার লাগবে। তো এটা করতে হলে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে, আমরা আগে আর রেজিস্ট্যান্সটাই আমরা দেখি। রেজিস্ট্যান্স মানে আমাদের কি, এই দুই পয়েন্টের অ্যাক্রসে রেজিস্ট্যান্স লাগবে, কারণ এই দুই পয়েন্টকে আমরা কি করেছি, ওপেন সার্কিটেড করেছি। তাহলে এই দুই পয়েন্টের অ্যাক্রসে রেজিস্ট্যান্স যদি বের করতে চাই, তাহলে অবভিয়াসলি আমার কি করতে হবে, ভোল্টেজ সোর্সটাকে ডিঅ্যাক্টিভেটেড করতে হবে, তা নইলে তো আপনি রেজিস্ট্যান্স পাবেন না। কিভাবে পাবেন? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে একমাত্র আপনাদের সকল সোর্সকে ডিঅ্যাক্টিভেটেড করলেই পারবেন। অর্থাৎ এখানে যেহেতু ভোল্টেজ সোর্স আছে, তাহলে ভোল্টেজ সোর্সকে কি করতে হবে, ডিঅ্যাক্টিভেটেড করতে হবে। আর ডিঅ্যাক্টিভেটেড করা মানে ওই ভোল্টেজ সোর্সের অ্যাক্রসে ভোল্টেজটা হতে হবে শূন্য। তাহলে শূন্য কোথায় হয়, আমরা জানি যে শর্ট তারের ভিতর দিয়ে আমাদের শূন্য রেজিস্ট্যান্স আসে, ঠিক আছে। অর্থাৎ ভোল্টেজ সোর্সকে সিম্পলি করে দিতে হবে হচ্ছে শর্ট সার্কিটেড, সরি এইটাকে আমার সিম্পলি কি করে দিতে হবে, শর্ট সার্কিট করে দিতে হবে। তাহলে শর্ট সার্কিট যদি করে দেই তাহলে জিনিসটা লাগতেছে এরকম। এখন দেখুন এই দুই পয়েন্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলেই হচ্ছে, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল, তার সাথে এটা সিরিজ, এভাবে আমরা পেয়ে যাব আর থেভেনিন, ঠিক আছে। এভাবেই কিন্তু আমরা আর থেভেনিনটা ক্যালকুলেশন করি। একইভাবে ভি থেভেনিনটা বের করার জন্য আমরা
এই সার্কিটটাকে বিবেচনা করব। তাহলে এই সার্কিটটাকে যদি বিবেচনা করতে চাই তাহলে ভিথেভেনিনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ভোল্টেজটা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমাদের যদি কারেন্ট সোর্স থাকতো তাহলে আমরা কি করতাম। তাহলে কারেন্ট সোর্স মানে কি, কারেন্ট সোর্স মানে এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেটেড করা মানে কি, তার অ্যাক্রসে কারেন্টটাকে শূন্য করে ফেলা। তাহলে কোনো একটা ব্রাঞ্চ, এরকম ধরুন যে কারেন্ট সোর্স কথার কথা আছে, এদিক দিয়ে মনে করুন যে একটা কারেন্ট সোর্স আছে, এই কারেন্ট সোর্সটাকে ডিঅ্যাক্টিভেটেড করা মানে এই ব্রাঞ্চ দিয়ে কারেন্টটাকে শূন্য করে ফেলা। কোন জায়গায় কারেন্টের ভ্যালু শূন্য হয়, যেখানে আমরা সার্কিটকে ওপেন সার্কিট করি, অর্থাৎ কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেটেড করা মানে হলো ওই ওই ব্রাঞ্চটাকে ওপেন সার্কিটেড করে দাও। তাহলে এই পয়েন্টটাকে আমাদের মাথায় রাখতে হবে যে ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভেটেড করতে হয় হলো শর্ট করে এবং কারেন্ট সোর্সকে ডিঅ্যাক্টিভেটেড করতে হয় হলো ওপেন করে। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এবার দেখুন ভিথেভেনিন বের করব। তো এখানে তো নিশ্চয়ই ভিথেভেনিন বের করাটা আপনি বুঝতেই পারছেন, এদিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না, কেননা এই সাইডটা ওপেন সার্কিটেড, ঠিক আছে। ভিথেভেনিনটা কিভাবে বের করব, এদিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে না, তার মানে কারেন্ট এখান থেকে তৈরি হয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এটা একটা সিরিজ সার্কিট হচ্ছে, তার মানে এখানে জাস্ট এই পয়েন্টের ভোল্টেজটা বের করতে হলে জাস্ট আমরা একটা ভোল্টেজ ডিভাইড রুল অ্যাপ্লাই করলে, যেটা আপনারা আগেও দেখেছেন, ভোল্টেজ ডিভাইড রুলটা অ্যাপ্লাই করলে এখানকার ভোল্টেজ পাবো, আর এখানকার ভোল্টেজটাই কি আমার ভিথেভেনিন না, কেননা এদিক দিয়ে ভোল্টেজ ড্রপটা অ্যাকচুয়ালি আমাদের শূন্য, তার মানে এভাবে আমরা ভিথেভেনিনটা বের করতে পারবো। একইভাবে যদি তাহলে এই সিস্টেমে আমাদের ভিথেভেনিন বের করতে হবে, এবং আরথেভেনিনটা তো আমি একটু আগেই বললাম। তো এইভাবে ভিথেভেনিন এবং আরথেভেনিনকে আপনি কনসিকুয়েন্টলি আপনি বের করবেন, বের করে সিম্পলি এরকম একটা সার্কিট তৈরি করবেন, ভিথেভেনিন আরথেভেনিন। হয়তোবা আমি এখানে খুব একটা বেশি আলোচনা করতে পারলাম না, প্র্যাকটিক্যালি দেখাইতে পারলাম না, আমার ম্যাথ করার সময় পুরোপুরি আপনি ক্লিয়ার হয়ে যাবেন যদি আপনি এই কনসেপ্টে একদম উইক হয়ে থাকেন। তো দেখুন আমি এখানে জিনিসটাকে এভাবে ইকুইভ্যালেন্ট করলাম। তো এটা মোটামুটি ইজি, বাট প্রবলেমটা হয়ে দাঁড়ায় হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে। তো ডিপেন্ডেন্ট সোর্সটা আমি এখানে দেখাবো না, অ্যাকচুয়ালি আমি যখন প্রবলেম সলভ করব তখন আমি ডিপেন্ডেন্ট সোর্সটা দেখাবো, কারণ এখানে আলোচনা করলে আমার থিওরি আলোচনাটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে। তো আমি এখানে এই ডিপেন্ডেন্ট সোর্সটা দেখাচ্ছি না, আমার ইয়ার সময় প্রবলেম সলভ করার সময় আপনারা দেখতে পাবেন। তো আমি চলে যাচ্ছি দেখুন আস্তে আস্তে প্রবলেম সলভের দিকে। তো দেখুন এই সার্কিটটা আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। আগে আমরা কোশ্চেনটা পড়ি, এটা বুয়েট এমএসসি 2012 সালে এসেছিল, এবং কোশ্চেনটিতে দেখুন বলছে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ ভিএস, ওই ভিএস এই যে ভিএস and R if N1 and N2, এই যে N1 এর ইকুইভ্যালেন্ট দেখুন দেয়া আছে, এই যে N1 এবং N2 আর ইকুইভ্যালেন্ট, what is the relation between N1 and N2, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ওপেন ব্রাঞ্চ আছে, সে ওপেনটা ওপেনের মতোই আছে, এবং সেইটাকে রিপ্লেস করে এখানে 15 ভোল্ট হ্যান ত্যান এখানে আরো অনেক কিছু ছিল, সেটাকে রিপ্লেস করে সিম্পলি একটা ভিএস এবং একটা আর এ কনভার্ট করছে। তার মানে এটা অ্যাকচুয়ালি যে জিনিসটা করছে এটার থেভেনিন ইকুইভ্যালেন্ট করতে, অর্থাৎ দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার অলরেডি আমরা পেয়ে গেছি, রিলেশন বিটুইন N1 and N2 হবে আমাদের একটা আরেকটার থেভেনিন ইকুইভ্যালেন্ট। তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের এই আরটা কত হবে এবং ভিএসটা কত হবে। তো আরটা সিম্পলি আমরা দেখলাম হচ্ছে এই ব্রাঞ্চটাকে ওপেন করে দিয়ে, অর্থাৎ ওপেন করে দেওয়া মানে হচ্ছে আমাদের এখানে 15 ভোল্ট আছে, আমরা দেখতে পাচ্ছি 15 ভোল্ট দিয়ে দেই, আরটা আগে বের করি, তারপরে আমি সিম্পলি জাস্ট এই সার্কিটটা রিপিট করতেছি, উপরে যেটা আছে এটা 200, এটা 100, এটা 100। তাহলে আর হচ্ছে এই রেজিস্ট্যান্সটা, তাই না, যেহেতু এটা থেভেনিন ইকুইভ্যালেন্ট হচ্ছে। তাহলে এখন দেখুন আমার রেজিস্ট্যান্স বের করতে, থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে অবশ্যই ভোল্টেজ সোর্সটাকে কি করতে হবে, ডিঅ্যাক্টিভেটেড করতে হবে। আর ভোল্টেজ সোর্স ডিঅ্যাক্টিভেটেড করা মানে সেই জায়গাটা ভোল্টেজ ড্রপটা হতে হবে শূন্য। আর শূন্য কোথায় করি, যেখানে আমরা শর্ট সার্কিট করি, কারণ কেবলের ভিতর দিয়ে আমরা জানি যে ভোল্টেজ ড্রপ শূন্য, অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটাকে সিম্পলি শর্ট করে দিয়ে আমাদের ডিঅ্যাক্টিভেটেড করে দিতে হবে। এখন দেখুন আর বের করা একদম সিম্পল, 100 এবং 100 প্যারালাল আমরা দেখতে পাচ্ছি, তাহলে আর 100 আর 100 প্যারালাল করলে আমাদের আছে 50, তার সাথে আমাদের 200টা আমরা দেখতে পাচ্ছি সিরিজে কানেক্টেড, দ্যাট মিনস 50 প্লাস 200 ইজ ইকুয়াল টু 250 ওহম। তাহলে আর এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা কি করব, এবার আমরা ভিএস এর ভ্যালুটা ক্যালকুলেশন করার চেষ্টা করব। তাহলে কিভাবে ক্যালকুলেশন করব, সিম্পলি এটাকে আগের অবস্থায় নিয়ে যাই। অবশ্যই ভিএস এর ভ্যালু ক্যালকুলেশন করার সময় আমার সার্কিট যেমন আছে ওই রকমই থাকবে, জাস্ট এই ব্রাঞ্চটা যদি ক্লোজ থাকে সেটাকে ওপেন করতে হবে, ঠিক আছে।
তাহলে 15 ভোল্ট। তাইলে এখন দেখতে পাচ্ছি আমাদের এটা একটা সিম্পলি একটা সিরিজ সার্কিট, কেননা এদিক দিয়ে কোনো কারেন্টই ফ্লো করবে না। মানে 200 ওহম যদিও ভ্যালু আছে, বাট এটার কোনো ইফেক্ট নাই, কেননা ওদিকে ওপেন সার্কিট, ভোল্টেজ ড্রপ 0। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভি বের করা। তাহলে ভিটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি প্লাস মাইনাস ভি, এই ভিটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি এই 100 ওহমের ভিতরে যা ভোল্টেজ ড্রপ সেটাই। তাহলে এখানে জাস্ট একটা ভোল্টেজ ডিভাইড রুল আমরা অ্যাপ্লাই করে দিব, অর্থাৎ এটার এক হচ্ছে রেজিস্ট্যান্স 100 ডিভাইডেড বাই 100 প্লাস 100 ইন্টু কত ভোল্ট, 15 ভোল্ট, মেইন সাপ্লাই ভোল্টেজ, তার মানে 7.5 ভোল্ট হবে এটার অ্যান্সার। হয়ে গেল এটা সলিউশন। যা চাইছে দেখুন সবগুলোই বের করছি। তো দেখি আমাদের নেক্সট প্রবলেম কি বলছে। 8 নম্বর প্রবলেমটা, এখানে দেখুন ভোল্টেজ কারেন্ট সবগুলোই দিয়ে দিছে। ঠিক আছে, আর এল এর তিনটা ভ্যালু দিচ্ছে 6 ওহম, 16 ওহম, 36 ওহম রেসপেক্টিভলি। লোডটাকে চেঞ্জ করছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, ফাইন্ড আইএল ওয়েন ভ্যালুস অফ এত। তো দেখুন এই প্রবলেমটাই আপনি যদি মেশ অ্যানালাইসিস অ্যাপ্লাই করেন অনেক লেন্দি হয়ে যাবে, কারণ আর এল কে একবার আপনার 6 ধরতে হবে, 6 ধরে আপনার 3টা লুপ হবে, সেই লুপে আপনার ক্যালকুলেশন করতে হবে, বুঝতেই পারছেন। আবার 16 এর জন্য আবার 3টা আননোন হবে, অনেক ঝামেলা। বাট আমরা যদি এখানে এই জায়গাটা ওপেন করে দেই, এই লোডের জায়গাটা আমরা সিম্পলি ওপেন করে দিয়ে, এই জায়গাটা আমি ওপেন করে দিয়ে আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট অ্যাপ্লাই করি। তাহলে দেখুন আমরা আগে থেভেনিন ইকুইভ্যালেন্ট অ্যাপ্লাই করি। তাহলে আমরা প্রথমে কি বের করব, আমরা প্রথমে আর থেভেনিনটা বের করব। তাহলে 4 ওহম, 12 ওহম। এখন দেখুন আগে আমরা আর থেভেনিন বের করবো। তাহলে 32 ভোল্টকে কি করে দিতে হবে, শর্ট সার্কিটেড করে দিতে হবে, যেটা আমি অলরেডি বললাম বারবার। ঠিক আছে, আর কারেন্ট সোর্সকে কি করতে হবে, ডিঅ্যাক্টিভেটেড করতে ওপেন সার্কিট করতে হবে, অর্থাৎ 2 অ্যাম্পিয়ারের আপাতত কোনো অস্তিত্ব নাই। তাহলে এদিক দিয়ে 1 ওহম আছে, 1 ওহম দিলাম, আর এই সাইডের প্রান্ত, এই দুটা প্রান্ত তো আমার ওপেনই থাকবে, আর আর এল তো আমার সার্কিট থেকে ডিসকানেক্টেড আপাতত। ঠিক আছে, তাহলে এখন দেখুন আর থেভেনিনটা অ্যাকচুয়ালি আমার দাঁড়াচ্ছে, আমি যদি এটাকে আর থেভেনিন মনে করি, তাহলে আর থেভেনিন আমরা দেখতে পাচ্ছি 4 আর 12 হচ্ছে প্যারালাল, 4 আর 12 হচ্ছে প্যারালাল। তাহলে এটাকে প্যারালালের ফর্মুলায় ফেলে 4 × 12 48 ডিভাইডেড বাই 4 + 12 প্লাস 1, কারণ 1টা এর সাথে সিরিজে কানেক্টেড। তাহলে এটা কত হচ্ছে, 4 × 12 48 বাই 16, 3 + 1 4 ওহম। আর থেভেনিন বের করলাম। এবার কি লাগবে, আমাদের ভি থেভেনিন লাগবে। ওকে, ভি থেভেনিন বের করতে আমার আবার সার্কিটটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। তাহলে সেটাকে আমি এই সাইডে করি, দেখুন 4 ওহম এরকমই থাকবে, আর এখানে 32 ভোল্ট। এটা কত, 12 ওহম। আমার অবশ্যই কারেন্ট সোর্স কিন্তু থাকবে। কেন থাকবে, কারেন্ট সোর্সও থাকবে, ভোল্টেজ সোর্সও থাকবে, কারণ এখন আমরা অ্যাকচুয়ালি বের করব ভি থেভেনিন। ভি থেভেনিন বের করার সময় কিন্তু কোনো সোর্সকেই ডিঅ্যাক্টিভেটেড করা যাবে না। তাহলে এটা 1 ওহম, এবং এইখানে যে ভোল্টেজটা আমরা পাবো সেই ভোল্টেজটাই হচ্ছে আমাদের ভি থেভেনিন। ঠিক আছে, তো এখন দেখুন এটা এত ইজিলি আমরা সলভ করতে পারবো না। ঠিক আছে, সিম্পলি আমার ভোল্টেজ ডিভাইড রুল দিয়ে আপনার এটা সলভ করা যাবে না, কারণ সোর্স আছে দুটা, তাও আবার একটা ভোল্টেজ সোর্স, একটা কারেন্ট সোর্স। বাট স্টিল ইজি, কেননা এদিকে আমরা দেখতে পাচ্ছি 2 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে যাচ্ছে, এবং এদিক দিয়ে যেহেতু কোনো কারেন্ট যাচ্ছে না, তো এটার পরিধি বরাবর আমরা দেখতে পাচ্ছি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতেছে। দ্যাট মিনস আমি এই লুপটার এদিকে কারেন্টটাকে আমি বলতে পারি 2 অ্যাম্পিয়ার, আর এই কারেন্টটাকে, এদিকের কারেন্টটাকে আমি মনে করতেছি আই। তাহলে একটাই আননোন, তো আমাদের ক্যালকুলেশন ইজি হবে তুলনামূলক। আর 2 অ্যাম্পিয়ার যেটা ধরছি ওইটাতে কোনো কিছু আর চিন্তা করারই দরকার নাই, এই লুপটাতে জাস্ট একটা কেভিএল অ্যাপ্লাই করব। তাহলে মনে করুন এই পয়েন্ট ধরলাম, তাহলে এদিক দিয়ে যেটা আগে প্লাস পাচ্ছি, তাহলে প্লাস 32, তারপরে কত, এই দিক দিয়ে এসে প্লাস 12 ইন্টু I1 - 2।
ঠিক আছে, এটা তো কেন হয় এগুলো আপনারা জানেনই অলরেডি। প্লাস 4i1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা i1 পাবো। i1টা কত আসে দেখি, প্লাস মাইনাস কোনো সমস্যা নাই, পরে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা জাস্ট ক্যালকুলেশনটা দেখি, 12 4 16i1 32 মাইনাস 12 দুগুণা 24 8, ওই সাইডে গেলে -8 ডিভাইডেড বাই 12 আর 4 16 -0.5 অ্যাম্পিয়ার। তো এখন দেখুন আই যখন পেয়ে যাই তখন আমরা সিম্পলি এখানে এই 12 ওহমের অ্যাক্রসে যা ভোল্টেজ ড্রপ সেটাই কি অ্যাকচুয়ালি ভিথেভেনিন হচ্ছে না? এটাই কিন্তু অ্যাকচুয়ালি ভিথেভেনিন হচ্ছে। তারপরে যদি কমপ্লেক্স মনে হয় তাহলে এই যে এখান থেকে এই লুপটাতে একটা কেভিএল অ্যাপ্লাই করুন। অবশ্যই এখান থেকে আবার এদিকে যায় না, কারণ এদিকে কিন্তু আপনি কিছু পাবেন না। এটা কিন্তু অলরেডি আমি বলেছি যে এটা লাইক সুপার মেশের মতো কাজ করতেছে 2 অ্যাম্পিয়ার যদি কেভিএল অ্যাপ্লাই করেন। তো আপনি এদিক থেকে, আচ্ছা কেভিএল অ্যাপ্লাই করেই দেখাই। মনে করুন এই পয়েন্ট থেকে শুরু করতেছি, তাহলে এখান থেকে কারেন্ট হচ্ছে আমার দেখতে পাচ্ছি কোন দিকে 2 অ্যাম্পিয়ার। এদিক থেকে এদিকেও নামতে পারেন, এদিক থেকে এদিকেও যেতে পারেন, যেদিকে খুশি। আচ্ছা এই পয়েন্ট থেকে শুরু করি, এটা এদিক থেকে শুরু করি, তাহলে ইজি হবে, তাই না? তাহলে এদিকে আমি ধরুন যে নামলাম, এদিকে যদি আমি নামি তাহলে আমার দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে ক্যালকুলেশন করলে তাহলে 12 ইন্টু কি দেখতে পাচ্ছি 1 অ্যাম্পিয়ার আগে ঢুকতেছে আর i1টা বেরিয়ে যাচ্ছে, তাই 12 ইন্টু 2 মাইনাস 12 ইন্টু i1 এর ভ্যালু কত পাইলাম -0.5। তাহলে 12 ইন্টু -0.5, তারপরে এদিক দিয়ে এসে আমার হচ্ছে মাইনাস ভিথেভেনিন, তারপরে আমরা দেখতে পাচ্ছি প্লাস 1 ইন্টু 0, কেননা ওখানে ভোল্টেজ ড্রপটা 0। তো এখানে 1 ইন্টু 0 হওয়ার কারণে আমি এখানে ডিরেক্ট বলেছিলাম যে ভিথেভেনিন হবে এটার একসাথে ভোল্টেজ ড্রপটাই। তো দেখুন আমি এভাবে ভেঙেই করলাম, যে সার্কিটটা আগেরটার মতো এতটা ইজি না। তো ভিথেভেনিনটা এই সাইডে পাঠিয়ে দিলাম, আর এখানে দেখুন 12 দুগুণা 24 আর 6 প্লাস 30 ভোল্ট আসার কথা। ভিথেভেনিনটা আমার আসলো 30 ভোল্ট। ওকে আসুক, আমরা জাস্ট এখন এই সাইডে দেখুন আমাদের সার্কিটটাকে একটু মডিফাই করে নিব। ভিথেভেনিন আর থেভেনিন দুটোই যেহেতু পাইলাম, ভিথেভেনিনটা আমরা কত পাইলাম 30 ভোল্ট, ভিথেভেনিনের জায়গায় তাহলে 30 ভোল্ট, সিম্পল একটা ভোল্টেজ সোর্স, সিম্পল একটা রেজিস্টর যেটা আর থেভেনিন, যার ভ্যালু কিনা 4 ওহম। আর আর এল হিসেবে আমাদের বিভিন্ন রেজিস্ট্যান্স আছে। তো আর এলটা আমি ক্রমান্বয়ে, তাহলে আর এল একবার 6 ওহম ধরবো, একবার 16 ওহম ধরবো, একবার 36 ওহম ধরবো। তাহলে আইএল এর ভ্যালুটা কত হবে? তো আইএল মানে এই লোড কারেন্ট, এই লোড কারেন্টে আমরা দেখতে পাচ্ছি এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টটা, যেটা বেসিক্যালি হবে 30 ডিভাইডেড বাই এই মেইন ভোল্টেজটা 30 আর এখানে 4 প্লাস আর এল। তো আর এল এর ভ্যালু 6 যদি ধরি তাহলে আইএল এর ভ্যালুটা দেখুন আসতেছে 6 ধরলে আইএল এর ভ্যালুটা আমার আসতেছে 30, ক্যালকুলেটারে একটা ইয়ে করে নিই, চলক করে নিই, 30 ডিভাইডেড বাই 4 প্লাস এক্স, তাহলে ক্যালক এক্স এর ভ্যালু প্রথমে 6 ধরলে 3 আসতেছে, 3 অ্যাম্পিয়ার। যখন আর এল হচ্ছে আমার কত, সাইড নোট দিলাম, আর এল হচ্ছে 6 ওহম, ইকুয়াল টু ক্যালক, পরেরটা হচ্ছে 16 ধরলে 1.5 অ্যাম্পিয়ার, আর আরেকটা কত, আরেকটা আমি মনে করলাম এই 36 ধরলে 0.75 অ্যাম্পিয়ার। এখানে জায়গা নাই, আমি একটু কষ্ট করে লিখে দিচ্ছি, একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনারা। থিঙ্ক 0.75 অ্যাম্পিয়ার, আর এল ইজ ইকুয়াল টু 36 ওহম। ওকে, আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি, আই থিঙ্ক ঠিক আছে। তারপর 1.5 ঠিক আছে। তো দেখুন আজকের বাদ বাকি দুটো ক্লাস, দুটো ম্যাথ প্রবলেম আজকে সলভ করলাম না, কারণ আজকে অলরেডি ক্লাসটা অনেক লেন্দি হয়ে গেছে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওই দুটো প্রবলেমের সাথে থেভেনিন থিওরামের অন্যান্য প্রবলেমগুলো আমি সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।